আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সেমিফাইনাল, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল বাংলাদেশ নেপালের সঙ্গে খেলছে এবং নেপালের সঙ্গে এ কারণেই খেলছে কারণ গ্রুপ স্টেজে বাংলাদেশ দ্বিতীয় হয়েছিল এবং গ্রুপ এর চ্যাম্পিয়ন দল নেপাল, তাদের সঙ্গেই বাংলাদেশকে আজকে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালটা খেলতে হবে। এবং ঋতুপর্ণাদের এই যে সিচুয়েশনটা যেখানে তারা নেপালের সঙ্গে খেলছে, সাধারণত আমরা বাংলাদেশ যেই স্বাভাবিক ছন্দে থাকে সেই বাংলাদেশ থাকলে আমরা বলতাম যে বাংলাদেশের জন্য এই ম্যাচটা হয়তো খুব একটা কঠিন কিছু হবে না, হয়তো আমরা আগ বাড়িয়ে ফাইনালের কথাই ভাববো যে ইন্ডিয়ার এগেনস্টে যদি ফাইনালটা হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আবারও চ্যাম্পিয়ন হতে পারবো কি পারবো না, সেই কনভারসেশনটাই কিন্তু এই টুর্নামেন্টে সামহাও আমরা করতে পারছি না। টুর্নামেন্ট শুরুর আগে থেকে আমরা কনভারসেশন করছিলাম যে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের আরও একবার শিরোপাটা ধরে রাখা উচিত, ইন্ডিয়ার সঙ্গে আমাদের সবচেয়ে বেশি ফাইট হবে, নেপালও একটা ভালো টিম, ডেফিনেটলি চ্যাম্পিয়নশিপের তারাও দাবিদার, কারণ গত দুইবারের সাফ ফাইনালে কিন্তু তারাই উঠেছিল এবং তাদেরকে হারিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত টানা দুইবার সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালটা জিতে চ্যাম্পিয়ন হয়। বাট দিন শেষে পারফরমেন্সটা আসলে ম্যাটার করে, তো পারফরমেন্সটার উপরেই তো আসলে আমাদের আশা ভরসা, পারফরমেন্সটার উপরেই আমাদের সেই আত্মবিশ্বাসটা জন্মায় যে এই দলটা সেই ক্যাপাবিলিটি আছে যে তারা হচ্ছে সাফটা জিতে যাবে। বাট এই টুর্নামেন্টে পার্টিকুলারলি আমি বলবো যে সিনিয়র উইমেন্স ফুটবল রিসেন্ট সময়ের যদি হিসাবটা করি, গত 1-2 বছরের মধ্যে স্মরণকালের সবচেয়ে অ্যাভারেজ লেভেল পারফরমেন্স বাংলাদেশের মেয়েদের টিম এই টুর্নামেন্টে পার্টিকুলারলি দিয়েছে। এবং সমস্যাগুলো বা ডিফারেন্সেস বা চেঞ্জেস সেগুলো কিন্তু এই টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আমরা দেখছি যে শুরু হয়ে গিয়েছিল। আফিদা খন্দকার তিনি ক্যাপ্টেন্সি হারালেন, নতুন ক্যাপ্টেনের আন্ডারে দলকে নিয়ে যাওয়া হলো, সেখানে বেশ কিছু ফুটবলাররা রয়েছেন স্পেশালি আমাদের মিডফিল্ডে যাদেরকে আসলে কারেন্ট এবং ফিউচার ধরা হতো, তাদেরকে কিন্তু ইনক্লুড করা হয়নি ফর ডিসিপ্লিনারি রিজনস। পিটার বাটলার তার দলটাকে তার মতো করে সাজিয়েছেন, সেখানে স্বপ্ন রানীর মতো একটা ট্যালেন্টেড ফুটবলার যিনি আসলে মিডফিল্ড কন্ট্রিবিউশন প্লাস ক্রিয়েটিভিটি সেই জায়গা থেকে একটা অ্যাডিশনাল স্পার্ক দিচ্ছিলেন, তাদের মতো প্রতিভাবান ফুটবলারদেরকেও কিন্তু পিটার বাটলার বাদ দিতে কোনোই কার্পণ্য করেন নাই। বাট দিন শেষে এই টুর্নামেন্টের মধ্যে একটা রিয়েলিটি চেক আমরা কিন্তু পেয়ে গিয়েছি যে আসলে আমরা খেলতে নামলেই খেলে ফাটিয়ে ফেলবো, ব্যাপারটা আসলে এরকম নয়। ইটস নট দ্যাট ইজি। আপনি ট্রেনিং করেছেন, ট্রেনিং করে গিয়েছেন, সেখানে গিয়ে খেলাও শুরু করে দিয়েছেন, বাট দিন শেষে যদি আপনার মাইন্ডসেট, মেন্টালিটি এবং টিম কেমিস্ট্রির জায়গা থেকে যদি আপনার ওই জেলিংটা ঠিকঠাক না থাকে, ওই টিম বন্ডিংটা যদি ঠিকঠাক না থাকে, আপনি 11 জন ফ্যান্টাস্টিক ইন্ডিভিজুয়ালকে মাঠে যদি নামিয়ে দেন, তারা কিন্তু আপনার জন্য সেই রেজাল্টটা নিয়ে আসতে পারবে না। এবং বাংলাদেশ উইমেন্স টিমের জন্য এক্স্যাক্টলি এই ঘটনাটাই সামহাও এই পার্টিকুলার টুর্নামেন্টটায় হচ্ছে। প্রথম ম্যাচে মালদ্বীপদের সঙ্গে গ্রুপ বির প্রথম ম্যাচে বাংলাদেশ 4-2 গোলে জিতেছে, এবার তার সিংহভাগ সময় কিন্তু বাংলাদেশ তাদের সঙ্গে 2-2 ড্রয়ে ছিল, শেষ দিকে গিয়ে বাংলাদেশ দুটো গোল দিয়ে 4-2 ম্যাচ জিতেছে অন্তত। ইন্ডিয়ার সঙ্গে তো আমরা কোনো গোলও দিতে পারি নাই, 3টা গোল হজম করে 3-0 গোলের একটা পরাজয় আমাদের ফেস করতে হয়েছে এবং সেখানে তেমন একটা ফাইটই আমরা দিতে পারি নাই, টু বি অনেস্ট। সো দিন শেষে খুবই কঠিন একটা সমীকরণের সামনে বাংলাদেশের নারী দল এই মুহূর্তে। কঠিন সমীকরণটার নাম হচ্ছে নেপাল। এবং আজকের দিনটায় আর কয়েক ঘন্টা বাদেই খেলা শুরু হবে, বাংলাদেশ সময় বিকেল 4:30টায় খেলাটা শুরু হচ্ছে। তারপরও ভাবলাম যে এই ম্যাচের প্রাক্কালে একটা হিন্ট দিয়ে দেওয়া যায়, রিয়েলিটি চেকের হিন্টটা, যে আমরা কিন্তু খুব বেশি কিছু এক্সপেক্ট না করাই ভালো। এই টুর্নামেন্টে যেহেতু এভাবেই যাচ্ছে, আই থিঙ্ক ফেজটা পার হয়ে যাওয়াটা আমাদের জন্য দরকার, একটু রিক্যালিব্রেট করা দরকার, আবারও ড্রয়িং বোর্ডে গিয়ে একটু চিন্তাভাবনা করা দরকার যে দলটাকে আবারও কিভাবে গুছিয়ে আনা যায়, টিম কেমিস্ট্রি, টিম বন্ডিং এবং সেই সাথে স্কিল সেটের ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে কিভাবে আসলে ইমপ্রুভমেন্টটা নিয়ে আসা যায়। কারণ পিটার বাটলারকে আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ অলরেডি প্লেশুড, মানে তার ভেতরেও সেই এনথুজিয়াজমটা আমি খুব একটা বেশি দেখছি না যে এই দলটাকে নিয়ে তিনি অনেক কিছু করে ফেলবেন, স্বপ্ন দেখছেন এখনো, ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হচ্ছে যে এশিয়ান কাপ খেলে ফেলেছে, এশিয়ান কাপ আন্ডার 20 খেলে ফেলেছে, তাতেই বোধহয় তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে এবং দিস সাইকেল ইজ ওভার, মানে এরকম কিন্তু আমার কাছে একটা ফিলিং আসছে। বাংলাদেশের অন্য যারা ফুটবল ফ্যান্সরা রয়েছেন তারাও আসলে এরকম একটা সিমিলার সেন্টিমেন্ট নিয়ে আসলে বসে আছেন এবং খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা। তো যাই হোক, আজকে বাংলাদেশ নেপালের সঙ্গে যখন খেলতে নামবে, আমার কাছে মনে হয় যে পিটার বাটলার ফ্রম আ ট্যাকটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট তিনি তো অনেক কিছুই ট্রাই করলেন। প্রথম দুটো ম্যাচে দুটো ভিন্ন জিনিস চেষ্টা করেছেন। আফিদা খন্দকারকে ফ্রম সেন্টার অফ দ্য ডিফেন্স তিনি
বেঞ্চ করে দিয়েছিলেন, তাতেও খুব একটা বেশি লাভ হয়নি। আপফ্রন্ট তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে আনিকা রানিয়াকে অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড খেলানো হচ্ছে এবং সেই সাথে শামসুন নাহার জুনিয়র রাইট উইং, ঋতুপর্ণা লেফট উইং, উমেহলা মার্মাকে মিডফিল্ডে, এই ধরনের কিছু এক্সপেরিমেন্টেশন তিনি করেছেন। বেশিরভাগ জিনিসই কিন্তু আসলে কাজ করেনি, টু বি অনেস্ট। বাট একজনকেই আমি বলবো যে স্ট্যান্ড আউট ফুটবলার ছিল আমাদের এবারের ক্যাম্পেইনে, তার নাম হচ্ছে আনিকা রানিয়া সিদ্দিকী। প্রথম যখন তিনি এসেছিলেন, শি কামস ফ্রম সুইডেন, সো প্রথম যখন তিনি বাংলাদেশ টিমে জয়েন করেছিলেন তখন কিন্তু বুঝতে পারছিলাম না, টু বি অনেস্ট। আই ওয়াজন্ট ভেরি শিওর যে আনিকা রানিয়া কোন ক্যালিবারের খুব ভালো ফুটবলটা তিনি খেলতে পারবেন কিনা বা তার লেভেলটা কোথায় আছে। বাট সেটা আমার কাছে মনে হয়েছিল যে প্রবাবলি তাকে অফ পজিশন প্লাস তিনি মাত্রই টিমের সঙ্গে জেল করছিলেন, সে কারণে তাকে অতটা ভালো মনে হচ্ছিল না দেখে, তাকে একটু রাস্টি, একটু স্লো, একটু কম্বারসাম মনে হচ্ছিল। কিন্তু যখন এই সাফ টুর্নামেন্টটা শুরু হলো, শুরু থেকে যখন দেখলাম আনিকা রানিয়াকে একটা নাম্বার 9 পজিশন খেলিয়েছেন পিটার বাটলার, আই থিঙ্ক তার সবগুলো চয়েসের মধ্যে এইটাই সবচেয়ে বেস্ট চয়েস ছিল ইন আ ওয়ে, যে দিস ওয়াজ ওয়ান অফ হিজ বেস্ট ডিসিশনস, দিস ওয়াজ ওয়ান অফ হিজ গেম চেঞ্জিং ডিসিশনস। এবং এটার কারণেই এমনও হতে পারে বাংলাদেশ আজকে হয়তো নেপালকে হারিয়েও দিতে পারে, বিকজ দিস কুড টার্ন আউট টু বি আ মাস্টার স্ট্রোক। আনিকা রানিয়া ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে তো গোলই দিয়েছেন, মালদ্বীপসের সঙ্গে রেকর্ড 12 সেকেন্ডের মধ্যে গোলটা তার পা থেকে এসছে, এবং তার ওভারঅল যেই টেকনিক্যাল অ্যাবিলিটিটা আছে সেটা কিন্তু তিনি খুবই ভালো মতন শো করতে পারছেন ওই নাম্বার 9 পজিশন থেকে। এবং অনেকবার তিনি ডিপে নেমে এসে কন্ট্রিবিউট করছেন বিল্ড আপের মধ্যে, বা ডিফেন্সিভলি তিনি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। তার টাচেসগুলো দেখলেই আসলে বোঝা যায় যে তার ক্যালিবারটা কি বা তার অ্যাবিলিটি কোন জায়গায় রয়েছে। তার পাসের ওয়েটগুলো বেশ ভালো। সো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ টাইম গোজ অন, আনিকা রানিয়া বাংলাদেশের জন্য মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবেন অ্যাজ আ ফোকাল পয়েন্ট আমাদের আক্রমণের যে জায়গাটা, সেই জায়গাটায়। সো আমি খুবই খুশি আনিকাকে ফরওয়ার্ড লাইনে দেখে, এবং দুটো ম্যাচ দেখে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আপনার ফেভারিট প্লেয়ারকে বা আপনার মতে বেস্ট প্লেয়ার কে ছিল বাংলাদেশের অন দ্য পিচ, আমি বলবো যে ডেফিনেটলি আনিকা রানিয়া সিদ্দিকী ছিলেন, এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। বাদ বাকিরা কিন্তু তার থেকেই এই টেকনিক্যাল অ্যাবিলিটিগুলো আরেকটু অ্যাবজর্ব করতে পারে, এবং এখন আমরা আরেকটু ভালো মতন বুঝতে পারছি যে তাকে কেন নিয়ে আসা হয়েছে এবং তার ভ্যালুটা কেন করা হয়েছে। বাংলাদেশ মেয়েদের টিমে তিনি প্রথম ইনক্লুশন, যাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে অ্যাজ অরিজিন প্লেয়ার। সো ওই বিষয়টা কিন্তু আস্তে আস্তে ফ্লারিশ করছে, এটা দেখে এনকারেজিং লাগছে যে হ্যাঁ, টিমের ওভারঅল পারফরমেন্স একটু ভঙ্গুর জায়গায় আছে, বাট কিছু পয়েন্টস রয়েছে যেটা খুবই পজিটিভ। আনিকা রানিয়ার পারফরমেন্স সেরকম একটা পজিটিভ, এবং আশা করব আজকেও তিনি একটা টেলিং ফ্যাক্টর হবেন বাংলাদেশের জন্য। এবং ঋতুপর্ণা, শামসুন নাহার জুনিয়র, কিংবা সাগরিকা পরবর্তীতে যদি আসেন, উমেহলা মার্মা আছেন, সুরভি আকন্দ প্রীতিরা আছেন, তহুরা খাতুনরা আছেন, তারা যেন আনিকা রানিয়ার সঙ্গে একটা ভালো কম্বিনেশনে গিয়ে আমরা অন্তত ক্রিয়েট করার দিক থেকে আমরা একটু বেটার করি, অন্তত সেই জিনিসটা আমি আসলে আজকে সেমিফাইনালটায় দেখতে চাই। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রেডিকশন কেমন হতে পারে ম্যাচটা, এবং 11-এ আপনারা কাকে দেখতে চান। আনিকা রানিয়ার ব্যাপারে আমি যে মতামতটা দিলাম, আপনারা সেটার সঙ্গে কতটুকু একমত পোষণ করছেন সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। অল দ্য বেস্ট টু বাংলাদেশ উইমেন্স ফুটবল।